বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 3 মার্চ, রোজ বৃহস্পতিবার। আজকে মার্কেট বন্ধ, পবিত্র ঈদুল ফিতরের চতুর্থ দিন। আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। একই সঙ্গে আপনাদের যে অনুরোধের স্টক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই আজকে ধৈর্য সহকারে আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনাটি আমি করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, সেটি মনোযোগ সহকারে শুনবেন। এছাড়াও যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে, সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আজকে আমরা জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্র আমাদের দেশে যে ধরনের পণ্য আমদানি করে, অর্থাৎ যে পণ্যগুলো আমরা যুক্তরাষ্ট্রে রপ্তানি করি এবং যুক্তরাষ্ট্র আমাদের কাছে যে পণ্যগুলো নেয়, সেই পণ্যের উপরে 37% শুল্ক আরোপ করেছে। এই পণ্যের উপরে যে 37% শুল্ক আরোপ বসিয়েছে যুক্তরাষ্ট্র, এর ফলে সত্যিকার অর্থে আসলে বাংলাদেশি রপ্তানি পণ্য, যে পোশাক শিল্পটি রয়েছে, এর উপরে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এবং এই যে শুল্ক, যেটি আমরা দেখেছিলাম 16% ছিল, এই 16%র উপরে বাড়তি যে শুল্কটি আরোপ করা হয়েছে, সব মিলিয়ে 37% শুল্ক আমাদের যে আমরা যে পণ্যগুলো রপ্তানি করি, বিশেষ করে আমরা তৈরি পোশাক শিল্প, আমরা বেশি যুক্তরাষ্ট্রে রপ্তানি করি। এই রপ্তানিটির উপরে 37% শুল্ক বসিয়েছে। এই শুল্কটি মূলত আপনারা জানেন যে আমাদের দেশের উপরে এটি কোনো প্রভাব পড়বে না, মূলত প্রভাব পড়বে আমেরিকা যারা এই ধরনের পণ্য ব্যবহার করে তাদের উপরে এই শুল্কটা মূলত প্রভাব ফেলবে। কিন্তু এটির ফলে যেটা হবে যে আমাদের যে রপ্তানি, সেই রপ্তানিটি একটি কমে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে, যেহেতু এর উপরে শুল্ক বসানো হয়েছে বেশি। একই সঙ্গে আমাদের যে বাণিজ্যিক ঘাটতি রয়েছে আমেরিকার সঙ্গে, সেই ঘাটতিটা আসলে এই শুল্ক বসানোর কারণটাই হচ্ছে এই বাণিজ্যিক ঘাটতি। আপনারা যদি দেখেন যে শ্রীলঙ্কার উপরে কিন্তু 44% এই শুল্ক বসিয়েছে আমেরিকা বা যুক্তরাষ্ট্র। মিয়ানমারের উপরে 44% শুল্ক আরোপ করেছে, ভিয়েতনামের উপরে করেছে। এই যে বাণিজ্যিক ঘাটতি, অর্থাৎ দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমস্ত দেশগুলোর, ঠিক সেই সকল দেশের সঙ্গেই কিন্তু এই শুল্ক আরোপটা খুব বেশি করে বসানো হয়েছে। আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে থাকি। বিশেষ করে আমরা সয়াবিন তেল, তুলা, গম বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকি। এই আমদানি পণ্যগুলো যদি আমরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতাম, তাহলে কিন্তু আমাদের এই বাণিজ্যের যে শুল্ক আরোপটি হয়েছে 37%, সেটি কিন্তু মোট কথা কম হতো। এখন এই বাণিজ্য চুক্তি আমাদেরকে শক্তিশালী করতে হবে। আপনারা জানেন যে আমরা আসলে মূলত যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, পাশাপাশি বিমান টিমান, হাবিজাবি এই ধরনের কিছু ক্রয় করে আমদানি করে থাকি, যেটি আমরা গত বছরে প্রায় 8 বিলিয়ন ডলার সম্ভবত আমরা করেছিলাম, আমদানি করেছিলাম, যেটি আসলে এই রপ্তানি শুল্ক বৃদ্ধির জন্য আসলে যথেষ্ট ভূমিকা রাখেনি। এই ট্রাম্প প্রশাসনের যে শুল্ক আরোপের প্রতিক্রিয়া, এটি আসলে আমি বলবো একটি নির্দিষ্ট কিছু দেশের উপরে একটি উচ্চতর শুল্ক আরোপ করা হয়েছে, যাদের সাথে একেবারেই তাদের বাণিজ্যের সম্পর্কটা নেই। এর প্রভাবটা হয়তো আমরা শেয়ার বাজারে যারা বিনিয়োগ করি, এটি আমরা অবশ্য রবিবারে আমরা মার্কেটে এটি দেখতে পাবো। তো এই মুহূর্তে আমি সাধারণ বিনিয়োগকারীদেরকে বলবো যে হতাশ হওয়ার কিছু নেই। এর আগেও 16% শুল্ক আরোপ হয়েছিল,
এবার তো 54% শুল্ক আরোপ করেছে চীনের ব্যবসায়ীদের জন্য। সুতরাং আমার কাছে যেটি মনে হয় যে আমাদের দেশে যে ইস্পাত, অ্যালুমিনিয়াম বা অটোমোবাইল এই ধরনের শুল্ক আরোপগুলো যদি আমরা যদি বেশি দেশ থেকে রপ্তানি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। বিশেষ করে আমাদের ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের অনেক কিছুই আমরা রপ্তানি করার সুযোগ রয়েছে, কিন্তু আমরা সেগুলো করতে পারি না। অন্যান্য উন্নত দেশ কিন্তু সেটি করে এবং বিশ্ব অর্থনীতিতে তারা বেশ বড় ভূমিকা পালন করে। দেখা যাক আমাদের বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট রয়েছে তারা আমাদের এই শুল্ক আরোপের বিষয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। আমরা আশা করি যে এই শেয়ার বাজারে দেশের রপ্তানিতে খুব বেশি প্রভাব পড়বে না এবং শেয়ার বাজারেও এটি খুব বেশি প্রভাব পড়বে না। বাজারের যে মুভমেন্ট সেটি অব্যাহত থাকবে এবং আমার পূর্ব অভিজ্ঞতা, বর্তমান অর্থনৈতিক যে বিশ্লেষণ সেটির প্রেক্ষাপটে আমি এতটুকু বলতে পারি যে আপনাদের বেশি হারানোর কিছু নেই, কারণ আপনারা এই মুহূর্তে যেভাবে শেয়ার বাজারে রয়েছেন বা শেয়ারের যে ধরনের ফেস ভ্যালু রয়েছে এর থেকে খুব বেশি ডাউন ট্রেন্ডে আসারও সম্ভাবনা নেই। এখান থেকে হয়তো আমরা দু একদিন একটু খারাপ পরিস্থিতিতে মার্কেট যাবে স্বাভাবিকভাবেই, টেক্সটাইল সেক্টর হয়তো আমরা দেখব, বাট এটি কিন্তু আবার পুনরায় ঘুরে দাঁড়াবে এবং কিছু পক্ষ বা কিছু গোষ্ঠী চাবে বাজারটাকে আরো বেশি ডাউন ট্রেন্ড করার জন্য এবং শেয়ার হাতিয়ে নেওয়ার জন্য। আপনারা যারা বিনিয়োগকারী রয়েছেন আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং ভয়ে বা প্যানিকে সেল না দিয়ে আপনার হাতে রাখা শেয়ারটি আপনি ধরে রাখবেন। আপনি অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট পাবেন। তো এই হচ্ছে আজকের এই যে শুল্ক আরোপের যে বিষয়টি রয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে জানানো। এরপরে আমি অনুরোধের 6টি স্টক রয়েছে আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আপনারা রিং শাইন টেক্সটাইল নিয়ে জানতে চেয়েছেন, আমি বলবো যে রিং শাইন টেক্সটাইলের হারানোর আর কিছু নেই। এই স্টকটি ভলিউমটা গেইন করতে হবে। পাবলিক হোল্ডিং 28-29 কোটি শেয়ার রয়েছে। স্টকটির ন্যাপ, পি রেশিও, ইপিএস সব কিছুই নেগেটিভ। সেকেন্ড কোয়ার্টার ইপিএস নেগেটিভ আসছে। আমরা ইয়ারলি লো দেখেছিলাম 3 টাকা 40 পয়সা। এখানে শেয়ারটি বর্তমান প্রাইস যেটি রয়েছে 4 টাকা। স্টকটির সাপোর্ট জোন হচ্ছে 3 টাকা 80 পয়সা। এর নিচে ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা খুবই কম এবং স্টকটি যদি 4 টাকা 60 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে আমরা 5 টাকা এই লেভেলে পেয়ে যাব। আর স্টকটি এই মুহূর্তে হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিগন্যালে রয়েছে। মুভিং অ্যাভারেজে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট এটি সাস্টেনেবল না। আর এসআইটাও বাড়ার জায়গা রয়েছে, তবে স্টকটির ভলিউম গেইন করতে হবে। ভলিউমটি দেখতে পাচ্ছেন যে একেবারে ড্রাই ভলিউম হয়ে গিয়েছে, এখানে ভলিউম নাই। ভলিউমটা গেইন করলে আমরা স্টকটিকে আবারও দেখব। একই সঙ্গে শেয়ারটি যেহেতু জেড ক্যাটাগরিতে রয়েছে সুতরাং মুভমেন্টের ক্ষেত্রে ক্যাটাগরিটাও চেঞ্জ খুব জরুরি। তো তার যে ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বা কারখানা উৎপাদন সম্পর্কিত যে বিষয়টি রয়েছে সেটি যদি পজিটিভ আকারে বাজারে প্রকাশিত হয়, বাজারে আসে, তাহলে এটি খুব সহজেই মুভমেন্ট করবে এবং প্রাইস অ্যাকশন হবে। এই হচ্ছে মূলত রিং শাইন নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসর আলোচনা। এরপরে খুব ছোট্ট একটি লো পেড স্টক মনোস্পুল, এটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। মনোস্পুল নিয়ে এর আগেও আমি একাধিকবার আপনাদের সাথে কথা বলেছি। এফ ক্যাটাগরি স্টকটির ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি এবারে কম ছিল, 12% ক্যাশ দিয়েছে। একই সঙ্গে ইপিএস সেকেন্ড কোয়ার্টার সেটিও খারাপ এসেছে। আপনারা জানেন যে স্টকটির পাবলিক হোল্ডিং খুবই কম, 1,60,00,000 শেয়ার। মুভমেন্টে গেলে এই ধরনের প্রাইস অ্যাকশনে এই ধরনের প্রাইসে কিন্তু এই ধরনের স্টক থাকে না। আমরা এই স্টকটি নিয়ে আমি এর আগেও কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে 95 টাকা যাওয়া সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টকটি 52 সপ্তাহে লো করেছে 96 টাকা। এখানে স্টকটি যদি তার যে 52 সপ্তাহের লোড রয়েছে 56 টাকা, এটিকে যদি রেসপেক্ট না করে তাহলে
ডাউন ট্রেন্ডটি অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে 87 টাকা 50 পয়সা থেকে 88 টাকা এই লেভেলে স্টকটি চলে আসার একটা সম্ভাবনা তৈরি করবে এবং একই সঙ্গে স্টকটির ভলিউমটি গেইন করতে হবে। ভলিউমটি একেবারে ড্রাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে আমরা 18-17 মার্চের দিকে এই শেয়ারটির কিছু ভলিউম দেখেছিলাম, বাট পরবর্তীতে কিন্তু একেবারেই ভলিউম নাই। লো পেইড স্টকগুলো আপনারা জানেন যে যখন মুভমেন্টে আসে খুব দ্রুতই কিন্তু প্রাইস অ্যাকশন হয়ে যায়। সুতরাং স্টকটি যদি 110 টাকার উপরে একটা প্রাইস আপ করতে পারে বা এটি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু এটি 120 টাকা থেকে 125 টাকা এবং পরবর্তীতে 130 টাকা এই লেভেলে চলে যাবে। তো পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটি আমরা প্রত্যাশা করি আসবে, যেভাবে বিপিএমএল করেছে। তো মনিসপুল, মাগুরা, পিএলসি সব স্টকগুলোই কিন্তু আস্তে আস্তে একটার পর একটা মুভমেন্টে আসবে। সুতরাং যার কাছে রয়েছে আমি বলবো যে স্টকটি আপনারা হাতে রাখেন, আর যদি 96 টাকার যে সাপোর্ট জোনটি রয়েছে সেটি যদি ভেঙে ফেলে তাহলে স্টকটি থেকে আমি বলবো যে স্টপ লস নিয়ে বের হবেন। এরপরে আপনাদের আরেকটি স্টক বিপিএমএল, এটি আমি একাধিকবার আপনার সাথে আলোচনা করেছিলাম। আমি যে এটি একেবারে কি বলবো ওপেনলি এই স্টকটি আপনাদেরকে দিয়েছিলাম, আপনাদের অনুরোধের স্টক ছিল গ্রুপে। তো সেখানে বিপিএমএল সম্পর্কে আমি বলেছিলাম যখন বিপিএমএল এর প্রাইস 25 টাকা কিংবা 27 টাকা এই লেভেলে ছিল। বিপিএমএল এর আপনারা জানেন যে স্টকটি খুবই ভালো একটি ফান্ডামেন্টাল স্টক। হঠাৎ করে তার একটা খারাপ সময় গিয়েছে, সেই সময় থেকে অলরেডি আমরা শেয়ারটি বের হতে দেখেছি এবং বেশ ভালোভাবে এখন সে ঘুরে দাঁড়িয়েছে এবং প্রাইস অ্যাকশন করছে। বর্তমান প্রাইস অ্যাকশনটাও 40 টাকা 80 পয়সা, বাট এখানে 46 টাকা 60 পয়সা যে ব্যারিয়ারটি রয়েছে, আমরা প্রত্যাশা করি যে এইবারের যে মুভমেন্ট, এই মুভমেন্টে শেয়ারটি ভেঙে ফেলবে। যদিও তার ক্যান্ডেলটি ভালো আসেনি, হাইয়ের উপরে ক্লোজ দিতে পারলে ভালো হতো, 41 টাকা 80 পয়সার উপরে ক্লোজ দিতে পারলে খুব ভালো হতো, তো সেটি হয়নি এবং 41 টাকা 80 পরে আমরা 44 টাকা একটা সেল প্রেসার দেখবো স্টকটিকে। 44 টাকা থেকে 45 টাকা 90 পয়সা এই জায়গায় আমরা একটা ভালো সেল প্রেসার দেখবো স্টকটি, এবং সেটি যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু তার গন্তব্য 52 টাকা এই লেভেলে চলে আসবে। সুতরাং যাদের কাছে রয়েছে আপনারা স্টকটিতে হোল্ড করতে পারেন এবং এন্ট্রি জোন হিসাবে আমি বলবো যে স্টকটির কারেকশন জোনে আসবে এবং সেই কারেকশন জোনটা 39 টাকা থেকে 38 টাকা 60 পয়সা এই লেভেল, এবং সেই কারেকশন জোনটা শেষ করলে স্টকটি আবারও মুভমেন্টে যাবে। এই হচ্ছে বিপিএমএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে সেন্ট্রাল ফার্মা, এই স্টকটি নিয়ে অধিক অনুরোধ আমার কাছে এসেছে। আমি একটু সেন্ট্রাল ফার্মা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। সেন্ট্রাল ফার্মা আসলে 28 টাকা 28-29 টাকা এই লেভেলে ছিল, সেখান থেকে আসলে স্টকটি ক্যাটাগরি চেঞ্জের সঙ্গে সঙ্গে মানে তার যে লাইফ সার্কেল সেটি ফেস ভ্যালুকে অতিক্রম করে 7 টাকা ডাউন ট্রেন্ডে, ফেস ভ্যালু ডাউন ট্রেন্ডে এসে 7 টাকা 50 পয়সা 52 সপ্তাহের লো ক্রিয়েট করে এবং সেখান থেকে শেয়ারটি আস্তে আস্তে মুভমেন্টে যায় এবং 15 টাকা 90 পয়সা এই লেভেল আমরা স্টকটিতে দেখি। বর্তমানে মার্চ মাসের কথা যদি বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি তার সাইডওয়েজ মুভমেন্ট আনচেঞ্জড অবস্থাতে অধিকাংশ সময় সে পার করেছে এবং 12 থেকে 13 টাকা 50 পয়সা থেকে 13 টাকা 40 এই লেভেলে তার লাইফ সার্কেলটাকে সে পার করেছে। এখনও সে সাইডওয়েজ মুভমেন্টের সাপোর্টে অবস্থান করছে, বাট আমার কাছে যেটি মনে হয় স্টকটি আরেকটু ডাউন ট্রেন্ডে আসবে এবং সেই ডাউন ট্রেন্ডটা হবে 11 টাকা 80 পয়সা থেকে 11 টাকা 70 পয়সা এই লেভেলে, এবং এই লেভেলটাতেই সে থাকবে এবং এইখান থেকে ভলিউমটা যদি গেইন করতে পারে, মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে আনইউজুয়াল দু একটি ভলিউম পেয়েছে 11 লক্ষ কখনো 22 লক্ষ। তো এইখানে অনেকেই বের হয়ে গিয়েছেন যাদের কি বলবো যে প্রাইস অ্যাকশনের যে অবস্থা সেটি বুঝতে পারার কারণে অনেকে বের হয়ে গিয়েছেন। এইখান থেকে আমরা স্টকটির একটা মুভমেন্ট প্রত্যাশা করি, বাট সেখানে সেই মুভমেন্টটা আসতে হলে যেটি দরকার সেই ধরনের নিউজ আমরা সেন্ট্রাল ফার্মার ক্ষেত্রে দেখিনি। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে অপেক্ষা করতে হবে এবং প্রাথমিকভাবে 13 টাকা 50 পয়সা ক্লোজ, তারপরে 15 টাকা 90
ক্লোজ দিতে পারলে আবার একটি ঊর্ধ্বমুখী প্রবণতা স্টকটিতে আসবে এবং হিস্টোগ্রামের বারও অনেকটা ধূসর হয়ে গিয়েছে। মুভিং অ্যাভারেজের প্রাইস অ্যাকশন যেটি দেখতে পাচ্ছেন এবং ভ্যালু সেটি কিন্তু কাছাকাছি অবস্থান করছে। তো এই হচ্ছে সেন্ট্রাল ফার্মা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ইমারাল অয়েল নিয়ে কি অবস্থা আছে ইমারাল অয়েল আমরা একটু দেখি। আসলে বুঝি না, আপনারা আমাকে বলেন যে ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলবেন, ভালো ভালো স্টক নিয়ে। আপনাদের এই চ্যানেলটি মূলত আপনারা যে ধরনের স্টকের রিকোয়েস্ট করেন সেগুলোই বলি। দেখেন এগুলো প্রত্যেকটি স্টক করেছেন, আমি অধিক পরিমাণে এই স্টকগুলোতে আপনার অনুরোধ করছেন। এই যে রিং শাইন, মনোস্পোল, বিপিএমএল, সেন্ট্রাল ফার্ম, এখন ইমারাল অয়েল। দেখেন এগুলো জেড ক্যাটাগরির স্টক নিয়ে আপনারা জানতে চান, আমরা আলোচনা করলে আবার আপনারা আমাদেরকে একটু খারাপভাবে দেখেন। এই যে বিপিএমএল, ইমারাল অয়েলের যে অবস্থা সেটা দেখতে পাচ্ছেন যে এ ধরনের স্টকের এখন আমি বলবো যে 25 টাকার উপরে একটি ক্লোজ দিতে হবে। আমি খুব বেশি কিছু বলবো না, 25 টাকার উপরে ক্লোজ প্রত্যাশা করি। সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে যাচ্ছে, 25 টাকার উপরে ক্লোজ করতে হবে। হিস্টোগ্রামের বারে সেল সিগন্যাল রয়েছে। 25 টাকার উপরে ক্লোজ করলে 27 টাকা 50 পয়সা থেকে 28 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখব এবং ডাউন ট্রেন্ডের যে সাপোর্ট, আমি বলবো যে সাপোর্টেই আছে স্টকটি 22 টাকা 90 পয়সা থেকে 22 টাকা 80 পয়সা এই লেভেলে আবার ডাউন ট্রেন্ডে আসলে এই লেভেলে আসার একটি সম্ভাবনা রয়েছে স্টকটির। আর আমি এখন পর্যন্ত স্টকটিকে সম্ভাবনাময় বলবো, কারণ স্টকটি যদি মুভমেন্টে যায় তাহলে কিন্তু আবারও প্রাইস অ্যাকশন করবে এবং সেক্ষেত্রে 30 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু আমরা 35 টাকা 36 টাকা এই লেভেলে স্টকটিকে পেয়ে যাবো। বাট এইখানে আসতে শেয়ারটির সময় লাগবে এবং ভলিউমটা গেইন করতে হবে। ভলিউম একেবারে নাই, ড্রাই ভলিউম হয়ে গিয়েছে স্টকটির এবং শেয়ারটি জেড ক্যাটাগরিতে রয়েছে। যদি উৎপাদনের যে বিষয়টি আমরা মাঝে মাঝে শুনতে পাই যে উৎপাদনে ফিরবে এবং সেটি যদি ফিরতে পারে তাহলে আমরা আশা করি স্টকটি ভালো করবে। এরপরে আপনারা আরেকটি স্টক নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ডিজিআইসি। আমরা একটু ডিজিআইসির কি অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দেশ জেনারেল ইন্স্যুরেন্সের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আপ ট্রেন্ডটি কিন্তু সে করেছে। ইন্স্যুরেন্স সেক্টরের যে নেগেটিভ ট্রেন্ড আমরা 2-1 দিন দেখলাম, তার মধ্যে কিন্তু দেশ জেনারেল ইন্স্যুরেন্স ভালো করেছে। এটির 34 সপ্তাহের যে হাইটি ছিল, জানেন যে 52 সপ্তাহের হাই ছিল 34 টাকা 10 পয়সা, আর 17 টাকা থেকে তো মুভমেন্টে গিয়েছে। এখন স্টকটির ভলিউমটা কিন্তু ধরে রেখেছে, গত দিনের হাইয়ের উপরে ক্লোজ স্বাভাবিকভাবে দিতে পারলে ভালো হতো, বাট সেটি পারেনি। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি তার হিস্টোগ্রামের বারটি ধূসর হয়ে ছোট হয়ে আসছে। মুভিং অ্যাভারেজ এর উপরে মুভিং অ্যাভারেজের উপরে শেয়ারের প্রাইস অ্যাকশন অবস্থান করছে, এখানে পজিটিভ সাইন এবং স্টকটির আমি বলবো যে 24 টাকা না 25 টাকার উপরে একটা ক্লোজ দিতে পারলে খুবই ভালো করবে, যেহেতু সে 20 টাকা 21 টাকা এই লেভেল থেকে কিন্তু বারবার আপ ট্রেন্ডে গিয়েছে এবং এটি কিন্তু এই দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ভালো একটি সাপোর্ট জোন। সুতরাং এখানে আমরা স্টকটিকে 25 টাকায় আশেপাশে যদি পেয়ে যাই তাহলে আমি বলবো যে 22 টাকা 30 পয়সা বা 22 টাকা 21 টাকায় এই লেভেলে যাদের বাই রয়েছে আপনারা অবশ্যই শেয়ার থেকে প্রফিট টেক করবেন, অবশ্যই করে নেবেন, না হলে কিন্তু শেয়ারটি ডাউন ট্রেন্ডে চলে আসার সম্ভাবনা রয়েছে। আরএসআইটাও বাড়বে। 25 টাকার উপরে একটি ক্লোজ দিতে হবে এবং সেটি যদি দিতে পারে তাহলে 27 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটিকে আমরা দেখবো। আর সাপোর্ট জোন এই 22 টাকা বা 21 টাকা, 22 টাকা থেকে 21 টাকা, 22 টাকা থেকে 22 টাকা থেকে 22 টাকা 70 পয়সা এই লেভেলটা আসলে শেয়ারটির একটা ভালো সাপোর্ট। সুতরাং যাদের কাছে রয়েছে অবশ্যই আপনারা শেয়ার থেকে প্রফিট টেক করবেন এবং যারা এন্ট্রি জোন হিসেবে খুঁজছেন আমি বলবো যে 21 টাকা এই লেভেলে আপনারা শেয়ারটি থেকে এন্ট্রি নিলে প্রফিট খুব সহজে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনাদের অনুরোধের স্টক এবং যুক্তরাষ্ট্র কর্তৃক যে 37% শুল্ক আরোপ করা হয়েছে সে সম্পর্কিত আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনছেন। একই সঙ্গে আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি এবং আমাদের যে মার্কেট সামনে আসছে খুব
দ্রুত আর 2 দিন পরে আমরা মার্কেটে ফিরে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।